জ্বালানি তেল ঘিরে গ্রাহকদের চরম ভোগান্তির মধ্যেও থেমে নেই বিশেষ সুবিধা নেয়ার প্রতিযোগিতা। যে দৌড়ে এগিয়ে সরকারি আমলারা, ক্ষমতার দাপট দেখিয়ে কোনো রকম অপেক্ষা ছাড়াই তারা তেল নিচ্ছেন চাহিদা মতো। অন্যদিকে সবাইকে সাশ্রয়ের কথা বলে নিজেরা বাজার করার মতো ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সরকারি যানবাহন। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন শৈশব বর্মন। জ্বালানি তেল নিতে সাধারণ গ্রাহকদের এমন ভোগান্তি নিত্যদিনের। একদিকে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অন্যদিকে চাহিদা মতো তেল না পাওয়া, সব মিলিয়ে অসহনীয় এক পরিস্থিতি চলছে মাসখানেক ধরে। মফস্বল থেকে শুরু করে রাজধানী সবখানে একই অবস্থা। তবে এই ভোগান্তি খুব একটা ছুঁতে পারেনি সরকারি কর্মকর্তাদের। বহু পাম্পে বিশেষ সুবিধায় জ্বালানি তেল দেয়া হচ্ছে তাদের গাড়িতে। আমরা যে এদিকে এত লোকজনগুলা যে আমরা কষ্ট করে থাকি, আর এই যে এই গাড়িগুলা উল্টে আইসা যে এইভাবে তেলগুলা নিতে আছে, তাহলে আমরা কি অপরাধ করছি এদের কাছে? এটা কি অন্যায় হইতেছে না? এটা ওই যে সারের গাড়ি, বাসার গাড়ি, অর্থ মন্ত্রণালয়। এটাতে আপনার প্রশাসনিক গাড়ি, ঠিক আছে, যে কোনো অফিসার চলতে পারে আর কি। আমরা যদি ওদেরকে ঠিকমতো তেলটা সাপ্লাই দিতে না পারি, তাহলে ওদের তো দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা উল্টা দিক দিয়ে ওদেরকে আগে তেল নেওয়ার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আমরা সাধারণ লোক, তো সেই হিসাবে আমরা সাধারণ লাইনেই আছি। প্রশ্ন হলো, সরকারি গাড়িগুলো আমলারা কি শুধু রাষ্ট্রের কাজেই ব্যবহার করছেন? না, সংকটের এই সময়েও সরকারি গাড়ি ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। মোহাম্মদপুর টাউন হল বাজারে সেই প্রমাণ মিলেছে। অথচ এসব গাড়ি তেল নিতে অগ্রাধিকার পাচ্ছে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায়। হ্যাঁ ম্যাডাম নিজেই আসে, সাথে আমি আসি। স্যারের ব্যক্তিগত গাড়ি না, স্যার সরকারি গাড়ি নিয়ে স্যার অফিস থেকে আসছে। গাড়ি তো আমাদের পার্কের সামনে থাকে, যে আমরা চিনা বাজানো লোক সরকারি আসতে মুরগি নেওয়ার জন্য। ওনারা বলার কিনা কম, ওনারা বেশিরভাগ পছন্দ করে নেশারি জিনিস, যেমন দেশি মুরগ, এগুলো ওনারা বেশি পছন্দ করে। দেশি হাঁস, কবুতর, এগুলো বেশি পছন্দ করে ওনারা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে বছর ব্যবধানে বেড়েছে ডিজেল ও অকটেনের চাহিদা। বর্তমানে সরবরাহ হচ্ছে দৈনিক গড়ে 13,500 টন ডিজেল, 1400 টন অকটেন এবং প্রায় 1,500 টন পেট্রোল। তাছাড়া এপ্রিলেও বাড়ানো হয়নি এসব জ্বালানির দর। তবুও ফিলিং স্টেশনে কমছে না গ্রাহকদের চাপ। একবার দিছে, কিন্তু আমার আর অতিরিক্ত জরুরি গ্রামে যাব। 2-3টা প্রাইভেট কার ওই মাথা থেকে ঠেলে নিয়ে আসছে। আপনি দেখেন মহাখালী থেকে কিন্তু 2-3টা পাম্প আছে, ওদিক থেকে তেল না পায় তারা কিন্তু বাধ্য হয়ে এইখানে আসছে। তো এই আতঙ্কটার কারণে সবাই বেশি বেশি করে নিয়ে সিরিয়াল হয়তো কেউ স্টেক করতেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ ব্যাংক সহ একাধিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নিরুৎসাহিত করে, যদিও এক্ষেত্রে কঠোর নির্দেশনা নেই সরকারের। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানী রমনায় রয়েছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, জ্বালানি সংকটের যে দীর্ঘ 1 মাস 33 দিন হলো যে যুদ্ধের পার হলো, এবং বাংলাদেশে যদি মোটা থেকে বলি প্রায় 25 থেকে 27 দিনের মতো এই সংকট তৈরি হয়েছে। শুরুতে যেমনটা ছিল যে দীর্ঘ সিরিয়াল, সেই সাথে যে অস্থিরতা, সেটি কিন্তু এখনও পর্যন্ত বিরাজ করছে। আমরা বক্তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে দীর্ঘ সিরিয়াল শুরু থেকে যেটি ছিল যে দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 4-5 ঘন্টা দাঁড়িয়েও যে তেলের দীর্ঘ সিরিয়াল ছিল, সেটি কিন্তু এখনও সেই ভোগান্তিটা কিন্তু এখনও রয়েছে। এছাড়া কিন্তু আমরা বক্তাদের সাথে কথা বলে যেটা করছি যে শুরু থেকেই এর পরে কিন্তু যে এটা তৈরি হলো সেটিকে অসাধু ব্যবসায়ীদের একটি চক্র, যার কারণে কিন্তু এই তেলের যে দীর্ঘ ভোগান্তি সেটি কিন্তু বেড়েছে। তবে পাম্প মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তাদের ট্যাঙ্ক কমের কারণে কিন্তু 5 গুণ, অনেক ক্ষেত্রে 2 গুণ 3 গুণ থেকে 5 গুণ পর্যন্ত চাহিদা বেড়েছে, কিন্তু তাদের ট্যাঙ্কের সক্ষমতা বাড়েনি, যার কারণে কিন্তু এই ভোগান্তিটা ঘটছে। কিন্তু যারা ভোক্তা আছেন তারা যেটি বলছিলেন যে আসলে তাদের মধ্যে, তারা যে পাম্প মালিকরা যে সিন্ডিকেট, তার কারণেই কিন্তু সব কিছু মিলে বিশেষ গোষ্ঠীর যে অসাধু উপায়ের যে প্রবণতা, সেই প্রবণতার কারণেই কিন্তু যে ইটা বেড়েই যাচ্ছে কিন্তু ভোগান্তিটা। সব কিছু মিলে যদি ভোগান্তির কথা বলে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনও কিন্তু সেই ভোগান্তিটা রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তেলের কোনো
সংকট দেশে নাই, কিন্তু তারপরেও কিন্তু সেই ভোগান্তি এখনো রয়েছে। যে অসাধু যে চক্র, এটি আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে অসাধু ব্যবসায়ীদের ধরা হচ্ছে, এবং এইটা যদি কঠোরভাবে দমন করা যায় তাহলে কিন্তু যে তেলের বাজারে যে অস্থিরতা, জ্বালানির বাজারে যে অস্থিরতা, সেটি কিন্তু অনেকটা কমে আসবে, এমনটা কিন্তু বলছেন কিন্তু সাধারণ জনগণ। এছাড়া মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী রমনা থেকে জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সময়ের সাথে দেশে জ্বালানি তেলের চাহিদা বাড়লেও বাড়েনি চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত একমাত্র রিফাইনারির তেল পরিশোধন ক্ষমতা। মধ্যপ্রাচ্য জুড়ে চলা ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাতে হরমুজ পরানি বন্ধের এই সময় দ্বিতীয় রিফাইনারি থাকলে জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ত না, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। তারা আরও বলছেন, জ্বালানি নিরাপত্তা, বিশ্বব্যাপী জ্বালানি অস্থিরতার সময়ের মজুদ ঠিক রাখতে দেশে দ্বিতীয় রিফাইনারি নির্মাণের বিকল্প নেই। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর অদূরে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রতিষ্ঠিত হয় 1968 সালে। তখন থেকেই প্রতিষ্ঠানটি সুনাম নিয়ে কাজ করছে। তবে প্রতিষ্ঠার 57 বছর পার হলেও এখানে তেল পরিশোধনে সক্ষমতা বাড়েনি। জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, দেশে বছরে 65 থেকে 67 লাখ মেট্রিক টন জ্বালানি চাহিদা থাকলেও বর্তমানে অপরিশোধিত ক্রুড অয়েল থেকে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন ক্ষমতা বছরে মাত্র 15 লাখ মেট্রিক টন। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের এই সময়ে এসে দেশে জ্বালানি নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে। এবং আমাদের যে রিজার্ভ এখানে রাখার যে সংরক্ষণ করার যে ব্যবস্থাপনাটা, সেটা যে দ্বিতীয় যে প্রজেক্টটা, সেটাকেও আরও দ্রুত এটাকে আপনার কমপ্লিট করে এটাকে আরও রিজার্ভ বাড়ানোর, রিজার্ভ সংরক্ষণ করার মতো আমাদের ক্যাপাসিটি তৈরি করা দরকার। আর ব্যবসায়ীরা বলছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ বাইরে থেকে কম দামে ক্রুড অয়েল কিনে পরিশোধনের মাধ্যমে নিজস্ব জ্বালানি মজুদ ঠিক রাখার পাশাপাশি পরিশোধিত তেল বাইরে রপ্তানি করে লাভবান হচ্ছে। কিন্তু বাংলাদেশে আমদানি করা জ্বালানি তেলের বিপুল চাহিদা পূরণ করতে অর্থনীতির উপর চাপ তৈরি হচ্ছে। প্রায় 50 থেকে 55 লক্ষ টন আমাদেরকে রিফাইন জ্বালানি আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। আর আপনি জানেন, রিফাইন এবং ক্রুড জ্বালানির মধ্যে একটা দামেরও একটা বিস্তর ফারাক আছে। তো সুতরাং আমরা মনে করছি, আমাদের যদি একটু একটু করে যদি আমরা বাড়াতাম এই ক্যাপাসিটিটা, তাহলে পরে হয়তো আজকে আমাদের টোটাল যেই রিফাইন ক্যাপাসিটি, সেটা কিন্তু আমাদের হয়ে যেত। আগামী দিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ ঠিক রাখতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। টেন্ডার প্রক্রিয়া, ডিপিপি, এগুলা করে বহুবার এটা একবার চূড়ান্ত হয়, একবার ফেরত আসে। 15 বছর ধরে আমরা এই কার্যক্রমটা দেখতে পাচ্ছি। এটা আমাদের একটা ব্যর্থতা সামগ্রিকভাবে। দেরিতে হলেও রিসেন্টলি বোধহয় একনেক একটা পাশ করেছে যে আমাদের সরকারের নিজস্ব ফান্ড দিয়ে সেকেন্ড রিফাইনারিটা করা হবে। তো এখানেও আমি বলবো যে এই জিনিসটা যাতে করা হয়, কারণ এখানে একটা উদ্যোগ নিলে তার কম্পিটেন্ট আর অন্য পার্টিগুলো আবার সক্রিয় হয়ে যায় এটাকে আবার ধামাচাপা দেওয়ার জন্য। এই চক্রটাই আমাদেরকে স্বনির্ভর হতে দিচ্ছে না জ্বালানি সেক্টরে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে আমদানি করা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল পরিশোধন করে ইস্টার্ন রিফাইনারিতে বিভিন্ন ধরনের জ্বালানি সহ তৈরি হয় 16 রকমের পেট্রোলিয়াম পণ্য। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত এবং চট্টগ্রামের জ্বালানি পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা যাচ্ছি তার কাছে। প্রণবেশ, চট্টগ্রামে আমরা আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে ফিলিং স্টেশনগুলো, এগুলোতে পর্যাপ্ত মোটরসাইকেল এবং অন্যান্য গাড়ি, সেগুলোর প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি। তবে আজকে তাদের ওয়েটিং সময়টা অনেকটা কমেছে, অর্থাৎ 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই তারা অকটেন কিংবা ডিজেল এগুলো পেয়ে যাচ্ছে লাইনে দাঁড়িয়ে। এবং তারা এখানে ফিলিং স্টেশনে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ডিজেলের পর্যাপ্ত সরবরাহ আছে, অর্থাৎ ভাউচারগুলো রাষ্ট্রায়ত্ত যে
বিপিসি রয়েছে, বিপিসির পদ্মা মেঘনা যমুনা থেকে তারা ডিজেল সরবরাহ পর্যাপ্ত পেয়েছেন, তবে অকটেন প্রয়োজনের তুলনায় পাচ্ছেন না। তো এই বিষয়ে আমরা এখানে জ্বালানি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন মধ্যপ্রাচ্যের এই যে সংঘাতময় পরিস্থিতি চলছে, এই সময় জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের রিফাইনারির যে ক্ষমতা সেটি বাড়ানো, সেটি 57 বছরেও হয়নি। অর্থাৎ প্রথম এখন রিফাইনারির ক্ষমতা হচ্ছে 15 লাখ মেট্রিক টন পরিশোধন করার। আর যদি এটি দিনে দিনে বা বছরে বছরে চাহিদার সাথে বাড়াতো, তাহলে আজকের দিনে সে সংকটময় পরিস্থিতিতে পড়তে হতো না, আগে থেকে রিজার্ভ থাকতো। আর রিফাইনারির ক্ষমতা বাড়া শুধুমাত্র যে রিজার্ভ বাড়া তা নয়, জ্বালানির একই সাথে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ ভান্ডার সেটিকেও ঠিক রাখা নির্ভর করে আসলে জ্বালানির মজুদের সক্ষমতার উপর। কারণ ক্রুড অয়েল অনেক কম দামে পাওয়া যায়। ক্রুড অয়েল যদি বাইরে থেকে এনে এখানে রিফাইন করা হতো, তাহলে কম দামে এনে সেটি ভোক্তা পর্যায়ে খুব সহজেই পৌঁছে দেওয়া যেত। পাশাপাশি এটি স্টক করার ক্ষমতা যদি বাড়তো, মজুদ ক্ষমতা যদি বাড়তো, তাহলে এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদেরকে এই সংকটময় পরিস্থিতিতে পড়তে হতো না। কিন্তু এখন চাহিদা বাড়ায়, বেশি দামে বিশ্ববাজার থেকে, স্পট মার্কেট থেকে আমাদের ডিজেল কিংবা অন্যান্য জ্বালানি কিনতে হচ্ছে। জেট ফুয়েল থেকে শুরু করে মেরিন যেসব ফুয়েল রয়েছে সেগুলো কিনতে হচ্ছে বেশি দামে। এই কারণে আমাদের রিজার্ভের উপর একটা চাপ তৈরি হচ্ছে, এবং এই চাপ তৈরি হওয়া মানে একটা অর্থনৈতিক সংকট, দেশ একটি সংকটের মধ্যে পড়ে যাওয়া। এই কারণেই জ্বালানি প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জিডিপিতে সিংহভাগ অবদান থাকলেও ঋণ পাওয়ার ক্ষেত্রে ভয়াবহ বৈষম্যের শিকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মোট বিতরণ করা ঋণের 4 ভাগের 1 ভাগও পান না তারা, অথচ 76% অর্থ চলে গেছে কোটিপতি গ্রাহকদের কাছে, যার বড় একটা অংশ আবার হয়ে পড়ছে খেলাপি। সম্প্রতি ঋণ বিতরণ নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। আরো জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। দেশের অর্থনীতির প্রাণ কয়েক লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাদের শ্রম, ঘাম আর চেষ্টায় সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ। কিন্তু সীমাহীন সংকট, অসহযোগিতা আর সঠিক নীতিমালার অভাবে প্রতিনিয়তই চ্যালেঞ্জের শিকার হচ্ছেন তাদের একটি বড় অংশ। বিশেষ করে ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে তা আরও বেশি উদ্বেগজনক। অর্থ না পাওয়ার এই বৈষম্য আরও স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে। এতে বলা হয় 2025 সালে মোট বিতরণ করা ঋণের মাত্র 23% পেয়েছেন তারা। 1 থেকে 50 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া ওইসব গ্রাহকদের বিতরণ করা হয় মাত্র 4,14,648 কোটি টাকা, অথচ চাহিদা ছিল আরও বেশি। কোনো সেক্টর যাতে অন্য সেক্টরকে বঞ্চিত না করে সেইভাবেই প্রতিটা ব্যাংকে তাদের লোন পোর্টফোলিও ডিজাইন করতে হবে। আমি যে সিএমএসএমই খাতকে উপেক্ষা করি, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন চাচ্ছি, অধিক মানুষ বিভিন্ন সামাজিক উদ্যোগের অংশ হিসেবে থাকবে, সেটাও বাধাগ্রস্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 2025 সালে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল 17,77,316 কোটি টাকা। এই অর্থ থেকে ছোট উদ্যোক্তারা কম পেলেও কয়েক গুণ এগিয়ে বড়রা। যেমন মোট ঋণের প্রায় 1/3 নিয়েছেন মাত্র 4,866 জন, যাদের প্রত্যেকের ঋণ 50 কোটি টাকার উপরে। ফলে তাদের পেছনেই চলে গেছে ঋণের 5.5 লাখ কোটি টাকার উপরে। আর 20 কোটি টাকার উপরে ঋণের গ্রাহক মাত্র 13,000। বিশ্লেষকরা মনে করেন বিতরণ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও বিচার বিশ্লেষণ করতে হবে। আমাদের কাঠামোগত দুর্বলতা আছে। আর ব্যাংকের জন্য ছোট ছোট অনেক ক্লায়েন্ট ম্যানেজ করার চাইতে সে চায় যে একবারে একটা জায়গায় দিলে ওনার যেই ব্যয় ভারটা এটা কমে আসে। যে কারণে আপনি দেখবেন যে ছোট উদ্যোক্তাদের জন্য আমরা যেটাকে এসএমই খাত বলি, ওইখানে কিন্তু আপনার সুদের হারটা বেশি থাকে, কারণ তাদের পরিচালন ব্যয়টা থাকে। আপনি 20টা কেস দেখার চাইতে আপনি একটা কেস দেখবেন, এটার আপনার খরচ কম। কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমও পারছে না, আবার একেবারে আমাদের যেই উদ্ভাবনী যেই অল্টারনেটিভ প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট, সেটাও কিন্তু তাদের কাছে পৌঁছাতে পারে নাই। যে একটা মিসিং মিডলের যে সমস্যাটা, এটা রয়ে গেছে। এখানে আমাদের নতুন ইনস্টিটিউশনাল ইনোভেশনের একটা ফেল্ট নিড আছে, যে আনমেট নিড আছে। তথ্য অনুযায়ী ওই বছর প্রতি 12 জনের আমানতের টাকা ভোগ করেছেন মাত্র 1 জন ঋণ গ্রহীতা। তবে বেড়েছে কোটিপতি আমানতকারীর সংখ্যাও। আব্দুজ্জাহের আনাস, 71, ঢাকা। চলতি বছরের প্রথম 8 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 30.31%, যা করোনাকালীন সময়ের চেয়েও কম। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ IMEDর প্রতিবেদনে বলা হয়
চলতি 2025-26 অর্থবছরে সংশোধিত এডিপিতে মোট বরাদ্দ নির্ধারণ করা হয় 2,08,935 কোটি টাকা। এর মধ্যে জুলাই ফেব্রুয়ারি সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে 63,327 কোটি টাকা, যা মোট বরাদ্দের 30.3%, যেখানে কোনো অর্থই খরচ করতে পারেনি সংসদ সচিবালয়। অর্থবছরের 2/3 সময় পার হলেও বাস্তবায়নের হার 30% ঘরে আটকে থাকায় প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল ব্যবহার করে প্রথম দফায় 600 প্রতিষ্ঠানের ভ্যাট অডিট করবে জাতীয় রাজস্ব বোর্ড। অডিটের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের মধ্যে 405টি উৎপাদন খাত, 98টি সেবা, 65টি খুচরা ও পাইকারি বিক্রেতা আর বাকি 32টি আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। হয়রানি বন্ধ ও অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে সাম্প্রতিক এই পদ্ধতি চালু করে এনবিআর। সেই ধারাবাহিকতায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথম দফায় এই অডিটের উদ্যোগ নেয় সংস্থাটি। স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বাড়বে। একই সঙ্গে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রাজস্ব ফাঁকি প্রতিরোধও জোরদার হবে বলে আশা এনবিআরের। অডিটের আওতায় আসা 600 প্রতিষ্ঠানের তালিকা এনবিআরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকটে দেশের সব দোকান, বিপণী বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংবাদ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সমস্যার প্রেক্ষাপটে সরকারকে সহযোগিতার লক্ষ্যে রাত 8টার মধ্যে দোকানপাট বন্ধের এই সিদ্ধান্ত। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকানগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে। দর্শক, ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।